যুক্তরাষ্ট্র পশ্চিমা 10টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের। তুরস্কের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানোর অভিযোগ। অর্থনৈতিক পতনের মুখে আফগানিস্তান, ত্রাণ সংস্থা সামাল দিতে পারবে না মানবিক বিপর্যয়, বিশ্ব নেতাদের যুক্ত হওয়ার আহ্বান রেড ক্রসের। গাড়ি বোমা হামলায় শিশুসহ 2 জন নিহত। বাংলাদেশ সহ 6 দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সিঙ্গাপুরের। 26 অক্টোবর থেকে দেশটিতে যেতে বাধা নেই পর্যটকদের। এবং টি-20 বিশ্বকাপে টাইগারদের সুপার 12 মিশন শুরু হচ্ছে আজ। বিকেলে মুখোমুখি হবে বাংলাদেশ শ্রীলঙ্কা। রাতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান দ্বৈরথ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানোর অভিযোগে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা 10টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কে বন্দী মানবাধিকার কর্মী ওসমান কাভালার মুক্তির দাবি জানিয়েছিলেন ওই মানবাধিকার কর্মীরা। গেল সোমবার মানবাধিকার কর্মী ওসমান কাভালার মুক্তি চেয়ে তুর্কি সরকারের কাছে আবেদন করেন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, ফ্রান্স সহ পশ্চিমা 10টি দেশের রাষ্ট্রদূত। বিষয়টি ন্যায়সঙ্গত ও দ্রুত সমাধানের আহ্বান জানান তারা। এরপর থেকে স্থানীয় সহ আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনায় উঠে আসে ইস্যুটি, যার পাল্টা প্রতিক্রিয়া দেখায় তুর্কি সরকার। এবার সেই তালিকায় যুক্ত হলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। শনিবার একটি অনুষ্ঠানে অংশ নিয়ে পশ্চিমা রাষ্ট্রদূতদের করা সমালোচনা করেন তিনি। তুরস্কে অবস্থান করে তাদের বিরুদ্ধে কথা বলার অধিকার কারণ নেই জানিয়ে এরদোয়ান বলেন, রাষ্ট্রদূতদের বহিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীতে এই ভুল যেন আর কেউ না করে সে কথাও তুলে ধরেন এরদোয়ান। তুরস্কে থাকতে হলে দেশটির সব নিয়ম জানা থাকা দরকার। আমাদের একটি ঐতিহ্য আছে, এখানে আপনি চাইলেই নির্দেশ দিতে পারেন না। আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলেছি যত দ্রুত সম্ভব তাদের বহিষ্কার করতে। তবে কবে থেকে এই বহিষ্কারাদেশ কার্যকর হবে সে বিষয়ে কিছু জানায়নি এরদোয়ান। সরকার বিরোধী বিক্ষোভ ও একটি ব্যর্থ সামরিক অভিযানে জড়িত থাকার অভিযোগে 2017 সালে আটক হন ফ্রান্স বংশোদ্ভূত মানবাধিকার কর্মী ওসমান কাভালার। এরপর থেকে দোষী সাব্যস্ত না হয়েই কারাগারে আছেন তিনি, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওসমান। রাহানুল রানা, সময় সংবাদ। এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, তুরস্ক অচিরেই বিশ্বের বৃহৎ 10টি অর্থনীতি দেশে পরিণত হবে। শনিবার নিজ দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এরদোয়ান বলেন, তুরস্ক তার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, প্রচেষ্টায় কোনো প্রকার ত্রুটি নেই। তুরস্কের অর্থনীতিতে একটি শক্ত ভিতের ওপর দাঁড় করাতে তার সরকার দেশে ও বিদেশে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এজন্য বিনিয়োগ, উৎপাদন, রফতানি ও কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হচ্ছে। এই সপ্তাহে আফ্রিকার 3 দেশ সফর করেন তুর্কি প্রেসিডেন্ট। এ সম্পর্কে এরদোয়ান বলেন, তুরস্ক এমন একটি অঞ্চলে তার প্রভাব বিস্তার করছে যেখানে 15 থেকে 20 বছর আগে আঙ্কারার ন্যূনতম উপস্থিতি ছিল। তালেবান ক্ষমতায় আসার পর অর্থনৈতিক পতনের মুখে এগিয়ে যাচ্ছে আফগানিস্তান। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সুইডেন ও পাকিস্তান। একই সঙ্গে অর্থনৈতিক পতন আফগানিস্তানকে নতুন করে রাজনৈতিক সংকটে ফেলতে পারে বলেও সতর্ক করেছে দেশগুলো। এদিকে আফগানিস্তানে মানবিক সংকট মোকাবিলায় তালেবান সরকারের সঙ্গে যোগ দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে রেড ক্রস। গত 15ই আগস্ট আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর দেশটি থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নেয় বিদেশি রাষ্ট্রগুলো। একে একে কার্যক্রম বন্ধ করে আন্তর্জাতিক সংস্থাও। বন্ধ হয়ে যায় কয়েকশো কোটি মার্কিন ডলারের সহায়তা। এতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হয় আফগানিস্তান। শনিবার দেশটির চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে সুইডেন ও পাকিস্তান। সুইডেনের এক মন্ত্রী জানান, আফগানিস্তানে দ্রুত অর্থনৈতিক পতন হচ্ছে, যা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে বিকাশ করতে সাহায্য করবে। অন্যদিকে সংকট নিরসনে পশ্চিমা দেশগুলো আফগানিস্তানের যে অর্থ জব্দ করে রেখেছে তা ফেরত দেওয়ার দাবি জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী। অন্যথায় নতুন করে দেশটিতে রাজনৈতিক সংকট বাড়বে বলে মত তার। এদিকে তালেবান আসার পর থেকে তীব্র মানবিক সংকটে ভুগছে আফগানিস্তান। এই সংকট শুধু ত্রাণ সংস্থাগুলো সামাল দিতে পারবে না বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস। আর তাই দেশটির মানবিক সংকট নিরসনে তালেবান সরকারের সঙ্গে কাজ করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। প্রায় 4 কোটি জনসংখ্যার দেশটিতে 50 লাখের বেশি মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। এমনকি 1,80,00,000 লোকের জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা।
রাহানুল রানা, সময় সংবাদ। আফগানিস্তানের পূর্বাঞ্চলে গাড়ি বোমা হামলায় এক শিশুসহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4 জন। পুলিশ জানায় শনিবার দেশটির বেহসুদ শহরে তালেবানের গাড়ি লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়। তবে এই ঘটনায় কোনো তালেবান যোদ্ধা হতাহত হননি বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে জঙ্গি গোষ্ঠী আইএসের হামলা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে তালেবান সরকার। এবার ফিলিস্তিনিদের মানবাধিকার সংগঠনগুলোর ওপর চড়াও হয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের 6টি অধিকার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তেল আবিবের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। ফিলিস্তিনিদের ওপর অত্যাচার ধামাচাপা দিতে ইসরায়েল এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। সশস্ত্র যোদ্ধাদের সহযোগিতার অভিযোগ তুলে শুক্রবার ফিলিস্তিনের 6টি মানবাধিকার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইনের সঙ্গে যোগসাজশ রয়েছে সংগঠনগুলোর। ইসরায়েল ও পাশ্চাত্য সমর্থিত ফিলিস্তিন কর্তৃপক্ষের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উন্মোচন করা আদ্দামির ও আল হকের মতো সংগঠনকেও এই তালিকায় রাখা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করছে, ফিলিস্তিনের ওই সংগঠনগুলো ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিপুল অর্থ জোগাড় করে তা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার করছে। তবে এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি ইসরায়েল। ইসরায়েলের এ ধরনের অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল সহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের যৌথ বিবৃতিতে ইসরায়েলের সিদ্ধান্তকে অবৈধ আখ্যা দেওয়া হয়েছে। ফিলিস্তিনে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ধামাচাপা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করে অধিকার সংগঠনগুলো। ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় ফেলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার অফিস ইসরায়েলের সিদ্ধান্তকে উদ্বেগজনক আখ্যা দিয়েছে। ওমর ইনান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সন্তানের ভালো খারাপের দায় নিতে হবে বাবা মাকে। চীনে নতুন আইন। পড়াশোনার জন্য চাপ দিলে শাস্তি। অভিভাবকের বিশ্রাম ও ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার পরামর্শ। বাংলাদেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সিঙ্গাপুর। আগামী 26 অক্টোবর থেকে দেশটিতে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পর্যটকরা। শনিবার এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনার সংক্রমণ কমে আসায় দক্ষিণ এশিয়ার আরও 5টি দেশের ওপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। মহামারী করোনার সংক্রমণ কমে আসায় গেল সপ্তাহে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে ফ্লাইট চলাচল শুরু করে সিঙ্গাপুর। বিধিনিষেধে শিথিলতা আনায় দীর্ঘদিন পর আবারও দেশটিতে বাড়ছে পর্যটকদের আনাগোনা। সত্যি ভালো লাগছে, তবে এই মুহূর্তে সবকিছুই চ্যালেঞ্জিং। বিমানবন্দরে প্রবেশের পর থেকে অনেক সতর্কতা মেনে চলতে বলা হচ্ছে। শনিবার দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য সুখবর দিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, নেপাল ও শ্রীলঙ্কার উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছে তারা। আগামী 26 অক্টোবর থেকে এসব দেশের নাগরিকরা সিঙ্গাপুরে প্রবেশ করতে পারবেন। এদিন দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা পরিস্থিতি বিবেচনা করেই কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে মেনে চলতে হবে বিধিনিষেধ। নির্ধারিত স্থানে থাকতে হবে কোয়ারেন্টাইনে। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ আরও অন্তত 15টি দেশের উপর থেকেও কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের কথা ভাবছে সিঙ্গাপুর সরকার। একই সঙ্গে আগামী 1 নভেম্বর থেকে বিদেশি শ্রমিক ও শিক্ষার্থীদের সিঙ্গাপুরে প্রবেশের সুযোগ দিচ্ছে দেশটি। রাহানুল রানা, সময় সংবাদ। ভালো কিংবা খারাপ, সন্তানের যে কোনো কর্মকাণ্ডের জন্য এখন থেকে দায়ী করা হবে বাবা মাকে। শুধু তাই নয়, পড়াশোনার জন্য সন্তানকে বাড়তি চাপ দিলেও পেতে হবে শাস্তি। পড়াশোনার চাপ কমিয়ে ওই সময়ের মধ্যে শিক্ষার্থীদের বিশ্রাম ও ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার তাগিদ দিয়ে সম্প্রতি শিক্ষার্থীদের জন্য নতুন শিক্ষা আইন পাশ করেছে চীন। পড়াশোনার জন্য এখন থেকে চীনা শিশুদের আর কোনো চাপ দেয়া যাবে না। স্কুল শেষে বাড়তি সময়টুকু তারা বিশ্রাম নেবে অথবা ব্যায়াম ও খেলাধুলা করবে। সম্প্রতি শিক্ষার্থীদের উপর চাপ কমানোর জন্য নতুন আইন পাশ করেছে চীনের মন্ত্রিসভা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
নতুন আইন অনুসারে শিক্ষার্থীদের উপর বাড়ির কাজ ও স্কুল পরবর্তী সময়ে বাড়তি পড়াশোনার চাপ না দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে তাদের বাবা মাকে বোঝানোর জন্য বিভিন্ন কর্মসূচি পালন করবে স্থানীয় সরকার। অবসর সময়ে অতিরিক্ত ইন্টারনেটের ব্যবহার কমিয়ে শিক্ষার্থীদের বিশ্রাম ও ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়াও সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনগুলোতে শিশুদের বাড়তি পড়াশোনা ও বাড়ির কাজে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এদিকে নতুন নীতিমালা অনুসারে সন্তানের যে কোনো কর্মকাণ্ডের জন্য দায়ী করা হবে তার বাবা মাকে। শিশুরা কারোর সঙ্গে খুব খারাপ আচরণ করলে অথবা কোনো অপরাধমূলক কাজে জড়ালে তাদের বাবা মাকেই শাস্তি ভোগ করতে হবে। এমনকি সন্তানের অতিরিক্ত ইন্টারনেট আসক্তির জন্য অভিভাবককেই দায়ী করা হবে বলে জানানো হয়েছে। সম্প্রতি চীনা শিশুদের মধ্যে ইন্টারনেট ও অনলাইন গেমস খেলার প্রতি আসক্তি ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে চীন। এজন্য অনলাইনে গেমস খেলার সময় সীমিত করে শুধু শুক্র, শনি ও রোববার মাত্র 1 ঘন্টার জন্য অনলাইন গেমস খেলার অনুমতি দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। Kai Aluminium. Better is now the best. প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে যৌথ নৌটহল পরিচালনা করেছে 2 পরাশক্তি চীন ও রাশিয়া। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। মস্কো জানায় পেট্রোলের অংশ হিসেবে সুগারু প্রণালী দিয়ে টহল দিয়েছে 2 দেশের যুদ্ধজাহাজ। এটিকে আন্তর্জাতিক প্রণালীও বলে দাবি করেছে দেশটি। এ ঘটনায় রাশিয়া ও চীনের রাষ্ট্রীয় পতাকা প্রদর্শন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ও 2 দেশের সামুদ্রিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের বিভিন্ন বিষয় ফুটে ওঠে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে 2 দেশের মধ্যকার ঘনিষ্ঠ সামরিক ও কূটনৈতিক সম্পর্কের বিষয়টিও স্পষ্ট হয়ে ওঠে। চীন তাইওয়ান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের কড়া সমালোচনা করেছে বেইজিং। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, তাইপের বিষয়ে মন্তব্য করে অঞ্চলটিকে অশান্ত করা থেকে বিরত থাকা উচিত। এদিকে বাইডেনের মন্তব্যের পরও চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে নেতিবাচক কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। তাইওয়ান ইস্যুতে উত্তেজনা বেড়েই চলেছে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। ইস্যুটি নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের CNN টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, চীনের আক্রমণ থেকে তাইপেকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ ওয়াশিংটন। বাইডেনের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছে চীন। স্থানীয় সময় শুক্রবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাইডেনের মন্তব্য তাইওয়ানের স্বাধীনতাকামীদের কাছে ভুল বার্তা পাঠাতে পারে। একই সঙ্গে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করা হয়। তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। এটা সম্পূর্ণই আমাদের অভ্যন্তরীণ বিষয়। চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে কোনো ছাড় দেয়া হবে না। এক চীন নীতি মেনে চলতে আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আন্তরিকভাবে আহ্বান জানাই। এদিকে তাইওয়ান নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের মন্তব্য চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি। চীন যুক্তরাষ্ট্রের নীতি নিয়ে কোনো পরিবর্তনের কথা বলেননি প্রেসিডেন্ট বাইডেন, কোনো নতুন সিদ্ধান্তও নেননি। তাইপের সাথে ওয়াশিংটনের প্রতিরক্ষা সম্পর্ক চুক্তি অনুযায়ীই চলবে। তাইওয়ানকে বরাবরই নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন। সাম্প্রতিককালে অঞ্চলটির ওপর চাপ বাড়িয়েছে বেইজিং। 2025 সালের মধ্যে চীন তাইওয়ানে পূর্ণমাত্রার আক্রমণ চালাতে সক্ষম হবে বলেও জানিয়েছিলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। গেল 1 বছরে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে আটক করা হয়েছে রেকর্ড সংখ্যক অন্তত 17 লাখ অভিবাসন প্রত্যাশীকে। এর মধ্যে মেক্সিকো ও এর আশেপাশের দেশগুলোতে ফেরত পাঠানো হয়েছে 10 লাখ। এদিকে সীমান্তে অভিবাসন সংকট বাড়তে থাকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা কমতে শুরু করেছে বলে এক জনমত জরিপে উঠে এসেছে। উন্নত জীবনের আশায় মৃত্যুর ঝুঁকি নিয়ে ধনী দেশে অনিশ্চিত যাত্রা। সীমান্তগুলোতে অভিবাসন প্রত্যাশীদের এমন ঢল দিন দিন বাড়ছেই।
যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে গেল ১ বছরে সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়। এই সীমান্ত পাড়ি দিতে গিয়ে আটক হয়েছেন বিশ্বের ১৬০টি দেশ থেকে আসা অন্তত ১৭ লাখ মানুষ। এদিকে মানবিক অভিবাসন নীতির প্রতিশ্রুতি দিয়ে বাইডেন ক্ষমতায় এলেও ৯ মাসের শাসনেই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে ব্যাপক অভিবাসী সংকট দেখা দেয়। চলতি মাসের শুরুর দিকে দেশটির অ্যাসোসিয়েটেড প্রেস NORC সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্সের এক সমীক্ষায় দেখা যায় মাত্র ৩৫% মার্কিনী বাইডেন প্রশাসনের অভিবাসন নীতিকে সমর্থন করেন। এতে জো বাইডেনের জনপ্রিয়তায় ভাটার লক্ষণ স্পষ্ট হয়ে ওঠে। এর আগে ২০০০ সালে ১৬ লাখ অভিবাসীকে আটকের ঘটনা ঘটেছিল যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে জার্মানিতে। দেশটির রাজধানী বার্লিন সহ কমপক্ষে ৭টি শহরে এই মানববন্ধনে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন সর্বস্তরের প্রবাসীরা। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। বাংলাদেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জার্মানির সর্বস্তরের প্রবাসীরা। শনিবার জার্মানির রাজধানী বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, ব্রেমেন সহ দেশটির কমপক্ষে ৭টি শহরে প্রতিবাদে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষের যেন সম অধিকার নিশ্চিত করা হয়, প্রত্যেক মানুষের নিরাপত্তা এবং যে সম্মানবোধ, এক ধর্মের প্রতি আরেক ধর্মের মানুষের সম্মানবোধ নিশ্চিত করা হয়। আজকে বাঙালিরা প্রতিবাদ জানাচ্ছে। সরকারকে আমরা আহ্বান করছি এই অশুভ শক্তিকে দমন করার জন্য। যারা প্রকৃত অপরাধী তাদেরকে খুঁজে বের করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। প্রবাসীরা মৌলবাদ নির্মূল ও মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশের মানুষের মধ্য থেকে সাম্প্রদায়িকতা দূরীকরণে বাংলাদেশের সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সহিংসতায় অভিযুক্ত ও ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। অপরাধী যে ধর্মের, মতের কিংবা চিন্তার হোক না কেন, রাষ্ট্র যদি তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে তাহলে এই ধরনের সাম্প্রদায়িক হামলা থেকে বাংলাদেশকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়, আশঙ্কা করছেন জার্মানির সর্বস্তরের প্রবাসীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে দ্বন্দ্ব দেখা দিয়েছে ইতালি আওয়ামী লীগে। আলাদা আলাদা সম্মেলনের তারিখ ঘোষণা করেছে দুপক্ষ। সম্মেলন প্রস্তুতি কমিটি ২৮ নভেম্বর নতুন তারিখ ঘোষণা করেছে। অন্য অংশের সম্ভাব্য তারিখ ২৮ ডিসেম্বর। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। দীর্ঘ ৩৩ বছরের ইতালি আওয়ামী লীগ অবশেষে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। দলের নির্বাহী কমিটি গঠিত সম্মেলন প্রস্তুতি কমিটি ও নির্বাচন কমিশনের সাথে ত্রিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা নিয়ে বিরোধ দেখা দেয়। প্রথম দফা ১৪ নভেম্বর সম্মেলনের তারিখ ঘোষণা করা হলে সভাপতি সাধারণ সম্পাদকের অংশ তা প্রত্যাখ্যান করে। ওই সময় সম্মেলন প্রস্তুতি কমিটি বিলুপ্ত ঘোষণা করলেও সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন তারিখ নিয়ে আলোচনায় বসে। ২৮ নভেম্বর নতুন তারিখ ঘোষণা করলে তাও প্রত্যাখ্যান করেন তারা। আমি সহযোগিতা করব এবং আপনারা। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক GM কিবরিয়া এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন তারিখ ঘোষণা করে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান। ২৮ নভেম্বর ২০২১ ইতালি আওয়ামী লীগের সম্মেলনের দিন ধার্য করা হলো। সম্মেলনে অংশগ্রহণ করুন, আপনাদের নেতৃত্ব যোগ্যতাকে আপনারা যাচাই করুন, সাধারণ মানুষ আপনাদের কিভাবে গ্রহণ করে, সম্মেলনের মাধ্যমে ব্যালটের মাধ্যমে আপনারা পুনরায় নির্বাচিত হন। রাজধানী রোমে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার KM লোকমান হোসেন, প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবু সাইদ খান, হাজী মোহাম্মদ জসিমউদ্দিন সহ প্রস্তুতি কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা 25/10/2021, মনোনয়নপত্র বাছাই 26/10/2021। দীর্ঘ ৯ বছর পর ইতালি আওয়ামী লীগের এই সম্মেলন হচ্ছে। ২০১২ সালের 23 সেপ্টেম্বর দলের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আঙ্গুল তুলবেন না। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। শনিবার ৩০তম জন্মদিন উদযাপন করেছেন জাপানি রাজকুমারী মাকো। জন্মদিনের মাসেই দীর্ঘদিনের ভালোবাসার মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে পদবি হারানোর আগে রাজপরিবারের সদস্য হিসেবে এটি তার শেষ জন্মদিন উদযাপন। জাপানি রাজকুমারী হিসেবে নিজের শেষ জন্মদিন পালন করলেন মাকো। আগামী বছর নিজের ৩১তম জন্মদিনে নামের সঙ্গে থাকবে না রাজকীয় মর্যাদা, কিন্তু সাথে থাকবে ভালোবাসার মানুষ কোমুরো। কেননা এ মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই রাজকুমারী।
ভালোবাসার মানুষ কোমরোকে বিয়ের জন্য রাজকীয় মর্যাদা ছাড়ার ঘোষণা আগেই দিয়েছেন মাকো। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে সেই বিয়ে। তার আগেই শনিবার 30তম জন্মদিন উদযাপন করেছেন রাজকুমারী। এক ভিডিওতে দেখা গেছে জন্মদিনে রাজপ্রাসাদ প্রাঙ্গণে ছোট বোনের সঙ্গে হাঁটছেন মাকো। সেই 2017 সালে বাগদানের পর থেকেই কোমরো আর মাকোর বিয়ে নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়। গুঞ্জন ওঠে ওই সময় আর্থিক সমস্যার কারণে কোমরোর পরিবার বিয়ের আয়োজন করতে পারেনি। এমনকি কোমরোর পরিবারে অর্থ কেলেঙ্কারির ঘটনা নিয়েও সামাজিক মাধ্যমে ব্যাপক তোলপাড় হয়। তবে রাজপরিবারের পক্ষ থেকে বিয়ে বন্ধ করার ক্ষেত্রে এ ঘটনার কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করা হয়। জাপানের রাজপ্রথা অনুসারে সাধারণ পরিবারের সন্তান কোমরোকে বিয়ে করলে রাজকুমারী তার রাজপদবি ও মর্যাদা হারাবেন। তবে রাজপরিবারের পুরুষ সদস্যের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় বলে জানা গেছে। এদিকে ভালোবাসার জন্য রাজকীয় পদমর্যাদা ছেড়ে দেওয়ার ঘোষণায় যে বিতর্কের সৃষ্টি হয়েছে তাতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন রাজকুমারী। পদবি হারানোর পর ঐতিহ্য অনুযায়ী 13 লাখ মার্কিন ডলার পাবেন মাকো। তবে এই অর্থ না নিলে মাকোই হবেন রাজপরিবারের একমাত্র সদস্য যিনি পুরোপুরি রাজকীয় সম্পর্ক ছিন্ন করছেন। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মোট সম্পদ এখন 24,000 কোটি ডলার। ভবিষ্যতে তিনি হবেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার, এমন পূর্বাভাস দিয়েছে মার্কিন একটি বিনিয়োগ ব্যাংক। তার দুই ব্যবসা সফল প্রতিষ্ঠান টেসলা আর স্পেস এক্সই ইলন মাস্কের সফলতার চূড়ায় নিয়ে যাবে বলে মনে করেন বিশ্লেষকরা। ইলন মাস্ক এখন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 24,100 কোটি ডলার। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মুনাফার রেকর্ড ভাগ্য খুলে দিয়েছে ইলন মাস্কের। মহাকাশ গবেষণা সংস্থা স্পেস এক্সও ব্যবসা সফল। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে হাঁটছেন এই বিলিয়নিয়ার। বিনিয়োগ ব্যাংক মর্গান স্ট্যানলি দিয়েছে এই পূর্বাভাস। 2002 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি কয়েক বছরেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। 1916 সালে বিশ্বের প্রথম বিলিয়নিয়ার হিসেবে স্বীকৃতি পান জন ডি রকফেলার। এরপর পেরিয়ে গেছে শত শত বছর। বিলিয়নিয়ারদের তালিকায় যুক্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। এমনকি এক্সক্লুসিভ 100 বিলিয়ন ডলারের ক্লাবেও আছেন বেশ কয়েকজন। করোনা সংকটের মধ্যেও বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ বেড়েছে হুহু করে। সেটি যদিও বিলিয়ন ডলারের সীমা পার করেনি। তবে এবার বিশ্ব ট্রিলিয়ন বা লাখ কোটি ডলার সম্পদের মালিক পেতে যাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছে মার্কিন এই বিনিয়োগ ব্যাংক। পূর্বাভাস অনুযায়ী বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হবেন ইলন মাস্ক। মর্গান স্ট্যানলি বলছে, স্পেস এক্স কিংবা টেসলা এই দুই কোম্পানি বিশ্ববাজারে প্রতিষ্ঠিত। তবে বিনিয়োগ ব্যাংকটি বলছে স্পেস এক্স বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল কোম্পানি। এই কোম্পানির বারবার ব্যবহার করা যায় স্টারশিপের এমন রকেটগুলো দিয়ে ভবিষ্যতে মানুষকে চাঁদ আর মঙ্গলে নিয়ে যাবে স্পেস এক্স। ইতিহাস বদলে দেবে স্পেস এক্স। ভবিষ্যতে এই কোম্পানির বাজার মূল্য হবে 20,000 কোটি ডলার। চলতি মাসে এই কোম্পানির বাজার মূল্য দাঁড়িয়েছে 10,000 কোটি ডলার। ইন্টারনেট ফার্ম বাইট ড্যান্সের পর স্পেস এক্সই বিশ্বের সবচেয়ে উচ্চ মূল্যের কোম্পানি। মর্গান স্ট্যানলির বিশ্লেষক অ্যাডাম জোন্স বলেন, মাস্কের বর্তমান সম্পদের বেশিরভাগই এসেছে টেসলা থেকে। তবে এবার তিনি মহাকাশ অনুসন্ধান ব্যবসা থেকে অনেক বেশি আয় করতে চলেছেন। তিনি বলেন, একাধিক গ্রাহক জানিয়েছেন ইলন মাস্ক প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন। যদিও লাখ কোটি ডলারের এ সম্পদ গড়ে দেবে টেসলা নয়, বরং স্পেস এক্স। যে কোনো শিল্পের মধ্যে স্পেস এক্স বিশ্বের সবচেয়ে মূল্যবান সংস্থা হবে বলেও মনে করেন তিনি। বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হিসেবে এর আগেও অনেক পূর্বাভাসে ইলন মাস্কের নাম এসেছে, যদিও সেটি মূলত টেসলার শেয়ার পারফরমেন্সের কারণে। গত বছর টেসলার শেয়ারের দরে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছিল এবং সেটি এখনও চলছে। কেবল গত সোমবারই টেসলা ইলন মাস্কের সম্পদে 660 কোটি ডলার যুক্ত করেছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপের খবর। সুপার 12-এর প্রথম ম্যাচে বিকেলে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানদের শক্ত প্রতিপক্ষ মানলেও নিজের ক্রিকেটারদের ওপর পূর্ণ আস্থা হেড কোচ রাসেল ডমিঙ্গোর। এদিকে প্রথম ম্যাচে বাংলাদেশকে কোনো সুযোগ দিতে নারাজ লঙ্কানরা। বাংলাদেশ সময় আজ বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। শারজাহ থেকে খলিলুর রহমানের ক্যামেরায় নিয়ন মুহাইমিনের রিপোর্ট। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গোকে ম্যাচের চেয়ে বেশি উত্তর দিতে হলো টিমের মানসিক অবস্থা নিয়ে। ঘরে বাইরের সমালোচনায় ক্রিকেটাররা রুষ্ট, এমন সংবাদ বাতাসে ভাসলেও জিনিসটাকে পাত্তাই দেননি প্রধান কোচ। ক্রিকেটে ফোকাস থেকে নিজেদের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে চান তিনি। প্রথম ম্যাচের আগে শেষ অনুশীলনে কোচের কথারই মান রাখলেন তার শিষ্যরা। ব্যাট হাতে খারাপ সময় পার করা মুশি অবশ্য ছিলেন একটু আলাদা। বারবার উইকেটের চারপাশে ঘুরে বুঝতে চাইলেন 22 গজের ধাঁধাটাকে।
তবে কারো ব্যক্তিগত অফ ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নন ডমিঙ্গো। দু একজনের উপর নির্ভর করলে শুরুটা যে ছন্দময় নাও হতে পারে সেটা ভালোই জানা আছে তার। আমার টিমের এক্স ফ্যাক্টর কোনো একজন নয়, পুরো দলটাই এক হয়ে খেলতে পারাটাই আসল। মুশফিক লিটনের খারাপ সময় যাচ্ছে, তবে সেটা স্থায়ী নয়। একটা ম্যাচে সব বদলে যেতে পারে। সোহান আফিফ বিগ হিটার, তারা হয়তো ক্লিক করছে না, কিন্তু তাই বলে তো আস্থা হারাতে পারি না। দলে পরিবর্তন আনবো উইকেটের বিবেচনায়, কারো ফর্মই এখানে মুখ্য হবে না। লঙ্কানরা পরিচিত প্রতিদ্বন্দ্বী। টেস্ট, ওয়ানডে, টি20তে কিছুদিন আগেও তাদের সঙ্গে খেলেছে বাংলাদেশ। তাই আলাদা করে কোনো ভাবনা নেই সিংহদের নিয়ে। নিজেদের দিনে কোনো বাধা আটকাতে পারবে না রিয়াদ বাহিনীকে। শ্রীলঙ্কা দলে কে খেলবে আর কে খেলবে না সেটা আমার হাতে নেই, আমি ভাবছিও না সেটা নিয়ে। আমার ছেলেরা নিজেদের পারফরমেন্সের দিকে নজর দিচ্ছে। প্রতিপক্ষ যে আসুক না কেন নিজেদের বেসিকটাই ঠিক রাখা মুখ্য। এদিকে ম্যাচের আগেই বাংলাদেশকে এক প্রকার হুঙ্কার দিয়ে রাখলেন লঙ্কান অধিপতি। যে কোনো মানদণ্ডে নিজেদেরকেই এগিয়ে রাখছেন তিনি। আমরা অনেকদিন ধরে ভালো ক্রিকেট খেলছি। প্রাথমিক পর্বেও আমাদের অবস্থান অন্যদের চেয়ে ভালো ছিল, তাই ছন্দ বিচার করলে অবশ্যই আমরা এগিয়ে থাকবো। এ মাঠেও আমরা খেলেছি, তো বাংলাদেশের বিপক্ষে জয় না পাওয়ার কোনো কারণ দেখছি না। প্রাথমিক পর্বের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের, তবে শেষটা হয়েছে দুর্দান্ত। এখন মূল পর্বে সেই ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ টাইগারদের সামনে। যদিও শারজার এই ছোট গ্রাউন্ডে শ্রীলঙ্কার চেয়েও বড় প্রতিপক্ষ হয়ে যেতে পারে এখানকার আবহাওয়া। তবে পিচ আবার স্বপ্ন দেখাচ্ছে রাসেল ডোমিঙ্গোকে। তাই এখন দেখার বিষয় বাঘসিংহের এ লড়াইয়ে শেষ হাসি কে হাসে। শারজার ক্রিকেট স্টেডিয়াম থেকে নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বকাপের ছোঁয়ায় রঙিন শারজা ক্রিকেট স্টেডিয়াম। মূল পর্বের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে শারজা স্টেডিয়ামে। আইকনিক এই মাঠে টাইগারদের খেলা দেখতে অধীর অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও। প্রত্যাশা জয় দিয়ে শুরু হবে বাংলাদেশের সুপার 12 পর্ব। সুমন সরকারের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। ঐতিহাসিক শারজা ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেট বিশ্বের এক অনন্য নিদর্শন, যে মাঠ রোমাঞ্চিত করে প্রতিটি ক্রিকেট প্রেমীকে। এখান থেকে শুরু হচ্ছে টাইগারদের সুপার 12 পর্ব। বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু, প্রস্তুত শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। একসময়ে এশিয়ার ক্রিকেটের প্রাণকেন্দ্র ছিল এই ভেন্যু। আগের সেই জৌলুস এখন আর নেই, কিন্তু ক্রিকেট রোমান্টিকদের হৃদয়ে এখনো স্থান করে আছে এই স্টেডিয়াম। অনেক কিংবদন্তির সাক্ষী এই মাঠ। ভারতের বিপক্ষে জাভেদ মিয়াঁদাদের শেষ বলে ছক্কা হাঁকিয়ে অস্ট্রেলেশিয়া কাপ জয়, কিংবা ভিভ রিচার্ডসকে স্পর্শ করা জয়সূরিয়ার 189 রানের সেই ইনিংস কালের সাক্ষী হয়ে সব ধারণ করে আছে এই ভেন্যু। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মতো আধুনিক সুযোগ সুবিধা নেই, দর্শক ধারণ ক্ষমতা মাত্র 16,000। বিশ্বকাপের জন্য শারজায় সেটা আরও কমেছে। প্রেস বক্সও একেবারেই ছোট। তারপরও এই মাঠে পা রাখলেই যে কাউকে পেয়ে বসবে নস্টালজিয়া। বাংলাদেশ দল এই ভেন্যুতে 5টি ওয়ানডে খেলেছে, যার সবশেষটা ছিল 26 বছর আগে। ঐতিহাসিক এই মাঠে খেলার রোমাঞ্চ নিশ্চিতভাবেই ছুঁয়ে যাবে প্রতিটি ক্রিকেটারকে। ভক্তদের মাঝেও রোমাঞ্চ কোনো অংশে কম নয়। মাঠটা আসলে অন্যরকম, আর প্লেয়াররা এখানে 20 বছরের ভিতরে এখানে খেলে নাই, আর সব কিছু মিলে আসলে অন্যরকম একটি খুবই এক্সাইটেড বলতে পারেন। কখন খেলা শুরু হবে, কখন মাঠে যাব, কখন চিৎকার করবো বাংলাদেশ করে। বিশ্বের সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ আয়োজনের রেকর্ডটা এখনও শারজা ক্রিকেট স্টেডিয়ামের। সংখ্যার হিসেবে সেটা 240। আরব আমিরাত ক্রিকেট দল টেস্ট মর্যাদা না পেলেও আবুধাবি, দুবাইয়ের মতো এ মাঠও টেস্ট অ্যাক্রিডেটেড। অনুষ্ঠিত হয়েছে 9টি টেস্ট ম্যাচ। এবার বিশ্বকাপের আয়োজকের মর্যাদা যুক্ত হলো শারজা স্টেডিয়ামের। 26 বছর পর টাইগারদের এ মাঠের নতুন যাত্রাটা জয় দিয়ে রঙিন হোক, এমন প্রত্যাশাই সবার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, শারজা, সংযুক্ত আরব আমিরাত। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা 10টি দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের। তুরস্কের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানোর অভিযোগ। অর্থনৈতিক পতনের মুখে আফগানিস্তান, ত্রাণ সংস্থা সামাল দিতে পারবে না মানবিক বিপর্যয়। বিশ্ব নেতাদের যুক্ত হওয়ার আহ্বান রেড ক্রসের। গাড়ি বোমা হামলায় শিশুসহ 2 জন নিহত। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়।